বাবা মারা যাওয়ার ঠিক 1 মাসের মাথায় আম্মু অন্য একজনের সাথে চলে যায়। তখন আমার বয়স 12 বছর আর আমার ছোট বোনের বয়স 5 বছর। আমি মোটামুটি বাস্তবতা বুঝলেও আমার ছোটটা তখন কিছুই বোঝে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার বোন আমাকে জিজ্ঞাসা করে আম্মু কবে আসবে। আমি নির্বাক হয়ে চোখের পানি ছেড়ে বোনটার কপালে চুমু খেয়ে বলি, আম্মু আমাদের আব্বুকে খুঁজতে গিয়েছে, আব্বুকে পেলেই ফিরে আসবে। আমার নাম আইদ আহমেদ, আমার ছোট বোনটার নাম সোহানা ইসলাম। মা চলে যাওয়ার পর আমার কাকারা মিলে এসেছিল আমাদের ভাই বোনকে এতিমখানায় রেখে আসবে। আমি তখন এতটুকু বুঝেছিলাম কাকারা আমাদের ঘরবাড়ি নিজেদের নামে করে নিতে চাইছে, তাই আমি রাজি হইনি এতিমখানায় যেতে। আমি বলেছিলাম আব্বু রেখে যাওয়া বাড়ি থেকে আমরা ভাই বোন কোথাও যাব না, আমি আমার বোনকে লালন পালন করব, আপনাদের কাউকে দরকার নেই। কিন্তু কাকারা জোর জবরদস্তি করে আমাদের কাছ থেকে ঘর বাড়ির দলিলে টিপসই নিয়ে আমাদের ভাই বোনকে একটা এতিমখানায় দিয়ে আসে শহরে। এতিমখানায় গিয়ে দেখতে পেলাম আমাদের মতো আরো অনেক বাচ্চা সেখানে, কিন্তু আনি তো এখানে থাকবে না। আমি আর আমার বোন কোনো নিয়ম শৃঙ্খলার শিকলে বাধা পড়তে চাই না। একদিন সুযোগ বুঝে এতিমখানা থেকে বোনকে নিয়ে পালিয়ে আসলাম। আসার সময় একটা বিড়াল ছানা সাথে করে নিয়ে আসে সোহানা। বিড়াল ছানার নাম দেয় জুজু। আমরা দেখতে পাই 2 জন লোক চুরি করার উদ্দেশ্যে একটা বাড়ির দেয়াল টপকে সেখানে প্রবেশ করছে। প্রথম লোকটা টপকে ভেতরে প্রবেশ করলেও দ্বিতীয় জনের জামা দেয়ালে গেঁথে রাখা পেরেকের সাথে আটকে যায়, আর সে উপর হয়ে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। প্রথম লোকটা বলে, তোরে নিয়ে আসায় ভুল হয়েছে আমার। দ্বিতীয় লোকটা বলল, যা মাফ করে দিলাম। প্রথম লোকটা দাঁত কটমট করে বলল, ফাইজলামি করবি না, শুনছে এই বাড়িতে নাকি একটা মেয়ের আত্মা থাকে, অনেকদিন ধরেই বাড়িটা বন্ধ পড়ে আছে, তাই আমরা এসেছি এই বাড়ির জিনিসপত্রগুলো চুরি করতে। আত্মা তো আর টিভি ফ্রিজ ব্যবহার করে না, খামাখা জিনিসপত্রগুলো এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। দ্বিতীয় লোকটা বলল, বা ওস্তাদ কি বুদ্ধি আপনার, কিন্তু এই আত্মা যদি আমাদের দেখে ফেলে চুরি করতে তাহলে কি হবে না? প্রথম লোকটা বলল, আরে গাধা, এখন গভীর রাত, আত্মা ঘুমিয়ে আছে, আমরা চুপি চুপি সবকিছু নিয়ে বের হয়ে যাব। এভাবে কথা বলতে বলতে 2 জন পা টিপে টিপে বাড়ির ভেতর প্রবেশ করলো। দেখা গেল একটা কালো ছায়ামূর্তি 2 তলার জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল এতক্ষণ। বাড়ির মেইন গেটের ওপারে খোদাই করে লেখা চাঁদের পরী। তারা 2 জনে ঘরে প্রবেশ করে বাটন ফোনের লাইটের আলোতে এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎ পাশের রুম থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ হলো। 2 জনেই চমকে গিয়ে বুকে থুতু দিয়ে সেই রুমের দিকে এগিয়ে গেল ভয়ে ভয়ে। রুমের দরজাটার ধাক্কা দিতেই ক্যাত করে শব্দ হলো। দরজাটা একটু ফাঁকা হতেই একটা কালো বিড়াল রুম থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল। 2 জনে আবারও ভয় পেয়ে উল্টে পড়ে গেল। দ্বিতীয় লোকটা বলল, উস্তাদ, আত্মা মনে হয় ঘুমাই নাই, চলেন আমরা চলে যাই, আমার ডর লাগতেছে। প্রথম লোকটা ফিসফিস করে ধমক দিয়ে বলল, চুপ, আত্মা আত্মা বলতে কিছু নেই, দেখলি না ওটা একটা বিড়াল ছিল, এখন চুপচাপ সব জিনিসপত্র বস্তায় ভরা শুরু কর। দ্বিতীয় লোকটা ভয়ে ভয়ে চারিদিকে তাকাচ্ছে আর সবকিছু বস্তায় ভরছে এক এক করে। প্রথম লোকটা ঘুরতে ঘুরতে অন্য একটা রুমে ঢুকে পড়ল। মোবাইলের হালকা আলোতে চোখে পড়ল বেশ বড় একটা আলমারি। লোকটা ভাবল আলমারির ভেতর হয়তো অনেক সোনা গহনা থাকতে পারে। লোকটার চোখ জলজল করে উঠল। সে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেল। এদিকে দ্বিতীয় লোকটা ছোট ছোট জিনিসগুলো বস্তায় ভরছিল। হঠাৎ তার পেছনে এসে দাঁড়ালো একটা মেয়ে মূর্তি। মেয়েটা গড়গড় শব্দ করছিল পেছনে দাঁড়িয়ে। লোকটা ভাবলো তার ওস্তাদ এসে দাঁড়িয়েছে পেছনে, তাই সে না তাকিয়ে বলল, ওস্তাদ, আপনারা কতদিন কইছি ভালো ডাক্তার দেখায় গলার চিকিৎসা করেন, আপনার গড়গড়ান হলে আমার রাগ উঠে যায়। এদিকে প্রথম লোকটা আলমারির সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে আলমারিটা খুলল। আলমারি খুলতেই ভয়ঙ্কর একটা মেয়ে মূর্তি তার গলা চেপে ধরে বলল, আমার বাড়িতে চুরি করার সাহস হয় কিভাবে তোদের? দ্বিতীয় লোকটা চিৎকার করে দৌড়ে আসে সেখানে। ওস্তাদ, ওইখানে সেই আত্মা। এসে দেখে তার ওস্তাদের গলা চেপে ধরে আছে সেই মেয়ে মূর্তি। তার ওস্তাদ কোনো কথা বলতে পারছে না, শুধু গঙ্গানির মতো আওয়াজ করছে। এই দৃশ্য দেখে লোকটা জোরে চিৎকার করে উঠল। 10 বছর পর বাইরে থেকে সোহানা ডাকছে, ভাইয়া, এই ভাইয়া, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। আমি একটু কাচুমাচু করে আবার ঘুমিয়ে পড়লাম। সোহানা এবার দরজা বাড়ি দিয়ে ডাকছে, ভাইয়া, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো, তাড়াতাড়ি উঠতে বলছি তোকে। এবার একটু বিরক্ত হয়ে উঠে এক চোখে ঘুমিয়ে আরেক চোখ খুলে বিছানা থেকে নেমে দরজা খুলে বললাম, কি রে ভেন্ডি, সকাল সকাল এমন শুরু করছিস কেন? সোহানা রেগে বলল, আইদ্যা তোরে কতবার বলেছি আমি ভেন্ডি বলবি না। তুই যে নাক ডেকে ঘুমাচ্ছিস, তোর কি মনে নেই আজকে এই বাসার মালিক ফিরে আসবে? এসে যদি দেখে আমরা তার বাড়ি দখল করেছি তাহলে আবার আমাদের জেলে যেতে হবে। আমি এবার 2 চোখ খুলে ডলতে ডলতে বললাম, কস কি ভেন্ডি, তো এই কথাটা তুই আমাকে আগে বলবি না? তাড়াতাড়ি ব্যাগপত্র গোছগাছ কর, আমি একটু অফিস থেকে আসি। সোহানা বলল, তোর আবার অফিস আসলো কোত্থেকে? তোর তো নিজের নামটা ছাড়া আর কিছুই নাই। আমি বললাম, আরে বাথরুমে যাচ্ছি, বড় বড় সমস্যার সমাধান বাথরুমে বসে চিন্তা করলে পাওয়া যায়, তাই এটা একটা অফিসের চেয়ে কম কিসে? সোহানা নাট ছিটকে বলল,
এই যা এখান থেকে খচ্চর পোলাপান। আমি হাসতে হাসতে চলে গেলাম বাথরুমে। আসলে এতিমখানা থেকে পালিয়ে আসার পর কোথায় থাকবো, কি খাবো, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমার জিনিয়াস মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করলাম। শহরে এমন অনেক বাসা বাড়ি আছে যেগুলোর মালিক কাজের জন্য বাইরে যায়, তখন বাসা খালি থাকে আর খাবার দাবারও থাকে সেসব বাসায়। তাই এমন বাসা খুঁজতে লাগলাম যেটা তালা দেয়া। প্রথমে সেই বাসার দরজার তালার সাথে একটা ছোট পাথর বেঁধে রেখে আসতাম। তারপর 2 দিন পরে সে চেক করতাম সে পাথরটা কি এখনো আছে নাকি নেই। যদি দেখতাম পাথর নেই, তার মানে এই তালা খোলা হয়েছিল, এই বাসা পুরোপুরি ফাঁকা না, মানুষের আসা যাওয়া হয়। আর যেই বাসার তালা পাথর 2 দিন পরও থাকতো, তাহলে বুঝে নিতাম বাসার মালিক সত্যি নেই, এ বাসা খোলা হয়নি। তারপর নকল চাবি দিয়ে তালা খুলে আমি আর আমার বোন সেখানে নিজেদের মতো করে থাকতে শুরু করতাম। মালিক আসার আগে আমরা আবার সেই বাসা ত্যাগ করতাম, আবার অন্য বাসা খুঁজে নিতাম। এইভাবেই 3 বার ধরা পড়ে জেলে গিয়েছিলাম, কিন্তু আমি কুকুরের লেজ, আমি কি সোজা হব নাকি? এভাবেই বিভিন্ন লাক্সারিয়াস বাসায় তাদের খাবার দাবার খেয়ে জীবন চলে যাচ্ছে। সোহানাও অনেক হ্যাপি। আমাদের ভাই বোনের কোনো চিন্তা নেই, না ভবিষ্যৎ আর না অতীত। বর্তমান নিয়ে দারুণ কাটছে আমাদের। সোহানা ডেকে বলল, ভাইয়া তাড়াতাড়ি কর, বাইরে গাড়ি এসে থেমেছে, হয়তো মালিক চলে এসেছে। এটা শুনে আমি ব্রাশ মুখে নিয়েই দৌড়ে বের হয়ে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বললাম, চল চল, পেছনের দরজা দিয়ে বের হতে হবে এখন। জুজু কোথায়? সোহানা বলল, আরে ওর কথা তো মনেই নাই। জুজু কই তুই? জুজু? আমি জানলা দিয়ে দেখলাম একটা টাকওয়ালা মাথা গাড়ি থেকে নামছে, সাথে তার 2 বাচ্চা আর বউ। তারা গাড়ি থেকে নেমে বাসার দিকে আসছে। আমি বললাম, সোহানা জলদি জুজুকে নিয়ে আয়, তারা আসছে। সোহানা জুজুকে খুঁজতে খুঁজতে দেখলো ফ্রিজের ওপর চিটপাটাং হয়ে ঘুমিয়ে আছে। সোহানা গিয়ে জুজুকে কোলে নিয়ে তাড়াতাড়ি এসে বলল, ভাইয়া চল। জুজু চোখ খুলে ম্যাও করে উঠল, হয়তো বলছে যে আমাকে আরেকটু ঘুমাইতে দে বাল। আমি আর সোহানা তাড়াতাড়ি পেছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম। এদিকে বাসার মালিক ঘরে ঢুকে অবাক, এ কি অবস্থা বাসার, সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, মনে হচ্ছে শুধু এই বাসায় ভূমিকম্প হয়েছে। মালিক মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি আর সোহানা একটা পার্কে এসে নিজেদের ব্যাগপত্র রেখে বসলাম। সোহানা জুজুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এখন আবার কোন বাসা? আমি বললাম, আরো কয়েকটা বাসায় তালা পাথর রেখেছি, গিয়ে দেখতে হবে কোনটায় পাথর আছে, সেখানেই থাকবো। সোহানা বলল, ভাইয়া আমার খিদে পেয়েছে, আইসক্রিম খাবো। আমি বললাম, খিদে লাগলে আইসক্রিম কেন খাবি তুই? তুই অন্য কিছু খা, রুটি খা, বিস্কিট খা। সোহানা বলল, যা, ওসব খায় কুত্তারা, তোর কি আমার কুত্তা মনে হয় নাকি? আমি বললাম, অ্যানি সন্দেহ। সোনা রেগে বলল, তুই কুত্তা, এখন আমার জন্য আইসক্রিম আনবি, না হলে আমি চিল্লায় লোক জড়ো করে বলবো তুই আমার কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস। এখন বল, আইসক্রিম খাওয়াবি নাকি গণধোলাই খাবি? আমি ভ্রুকুচকে বললাম, তোর মতো বোন যার আছে তার শত্রু দরকার নাই, এখানে বস, আমি আইসক্রিম নিয়ে আসছি। আমি উঠে চলে গেলাম আইসক্রিম আনতে। এখনো সকাল হওয়ায় তেমন দোকানপাট খোলা হয়নি। আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে আসলাম। অবশেষে পেয়ে গেলাম। একটা আইসক্রিম কিনে যখনই চলে আসতে যাব, এখনই ভুলবশত একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। আমি রাগ হয়ে কিছু বলতে যাব, তার আগে মেয়েটা বলল, ওই মিয়া, চোখ কি পেছনের পকেটে নিয়ে ঘোরেন নাকি? আশেপাশে দেখে চলতে পারেন না? আমি হাঁ করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটা কি বলছে তার একটা কথা আমার কানে ঢুকছে না। আমি শুধু কথা বলার অঙ্গিভঙ্গিগুলো দেখে মুচকে মুচকে হাসছি। এত সুন্দর মানুষ হয় নাকি? এজন্য জান্নাত থেকে পালিয়ে আসা হুর। গালের টোল পরা মেয়েটার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। হালকা লালচে চুলগুলো সকালে স্নিগ্ধ বাতাসে উড়ছে। মেয়েটা বারবার চুলগুলো হাত দিয়ে কানের পেছনে সরিয়ে দিচ্ছে। আমার উপর রাগ দেখিয়ে মেয়েটা চলে গেল। আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি। মেয়েটার ঘোর যেন কিছুতেই কাটছে না আমার চোখ থেকে। হঠাৎ মনে পড়ল সোহানা পার্কে বসে আছে আইসক্রিমের জন্য। আমি হুশে এসে তাড়াতাড়ি আরেকটা আইসক্রিম কিনে যেতে লাগলাম পার্কের দিকে। আইসক্রিমের দোকান খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছি। হঠাৎ আমার চোখ গেল রাস্তা থেকে একটু দূরে অনেক বড় একটা বাড়ির দিকে। বাড়িটা সম্পূর্ণ সাদা রঙের। একটু এগিয়ে গিয়ে দেখলাম বাড়ির গেটে তালা দেয়া। আমার মনে লাড্ডু ফুটল। একটা ছোট পাথর উঠিয়ে তালার উপর রেখে দিলাম। যদি এই বাড়িতে কেউ না থাকে তাহলে আগামীকাল এখানে আসবো থাকার জন্য। গেটের উপরে তাকিয়ে দেখলাম সেখানে লেখা চাঁদের পরী। তার মানে এই বাড়ির নাম চাঁদের পরী। আমার তো ইচ্ছে করছে এখনই এই বাড়িতে ঢুকে পড়ি। বাইরে থেকে এত সুন্দর, না জানি ভেতরে কতই না জাঁকজমকপূর্ণ হবে। তালার উপর পাথরটা রেখে তাড়াতাড়ি করে পার্কে চলে এলাম। এদিকে আমরা দেখি বাড়ির জানালা দিয়ে কেউ একজন আইদের উপর নজর রাখছে। আইদ সেখান থেকে চলে যাওয়ার পর জানালার একটা কাঁচ ঠাস করে ভেঙে গেল। পার্কে এসে দেখলাম সোহানা এক মন অন্যদিকে তাকিয়ে কি যেন দেখছে। খেয়াল করলাম একটা মহিলা তার 5 থেকে 6 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে খেলা করছে। বুঝতে পারলাম সোহানা আবার মায়ের কথা মনে করে মন খারাপ করে বসে আছে। আমি গলা খাকুনি দিয়ে বললাম, ভেন্ডি এই না তোর আইসক্রিম। সোহানা চমকে গিয়ে এদিকে তাকিয়ে বলল,
আরেকবার যদি আমাকে ভেন্ডি কস তাহলে তো দাঁত খুলে এমন জায়গায় লাগিয়ে দিব যেখানে দাঁতের কোনো দরকার নেই। আমি একটু চিন্তা করে বুঝলাম ও কোথায় লাগানোর কথা বলেছে, তাই বললাম, চেতিস না, না আইসক্রিম খা। সোহানা আইসক্রিমের প্যাকেট খুলে দেখলো শুধু একটা কাঠি, আর আইসক্রিম গলে একদম পানি হয়ে গেছে। এটা দেখে সোহানা সেটা ফেলে দিয়ে ব্যাস ভ্যা করে কান্না করে দিল। আমি ওকে বোঝাতে লাগলাম, দেখ বইন, অনেক দূর